রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি ফাহাদ হোসেন আজ প্রথমবার ভৌতিক দুনিয়ায় ঘটনা পাঠাচ্ছি। জানি না ঘটনাটা পারফেক্ট হবে কিনা বা ঘটনাটা সিলেক্টেড হবে কিনা। যদি সিলেক্টেড হয় তাহলে প্লিজ পড়ে শোনাবেন। ঘটনাটি মূলত ব্ল্যাক ম্যাজিকের স্টোরি, তাই বলবো ভাইয়া শেয়ার করলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। শুরু করছি আজকের এই প্রথম ঘটনা। লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আকাশের পৃথিবীটা ভেঙে গিয়েছিল এক বর্ষার বিকেলে। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল তখন। যেভাবে এখন তার চোখের কোণ বেয়ে জল গড়াচ্ছে। রিয়া চলে গেছে বলাটাও হয়তো বা ভুল। আকাশই তাকে যেতে দিয়েছে, কিংবা বলা ভালো যেতে বাধ্য হয়েছে। তাদের 3 বছরের সম্পর্কটা শেষ হয়েছে মাত্র 15 মিনিটের এক নিষ্ঠুর শান্ত কথোপকথনে। কোনো চিৎকার ছিল না কোনো নাটকীয়তা, ছিল শুধু রিয়ার স্থির কণ্ঠ আর আকাশের অসাড় হয়ে যাওয়া শরীর। এভাবে আর সম্ভব নয় আকাশ, আমরা দুজনে 2 মিনিটের মানুষ। আমার পরিবার, আমার ভবিষ্যৎ, কোনো কিছুই তোমার অবস্থার সাথে মেলে না। রিয়া বলছিল কথাগুলো, তার দৃষ্টি জানানোর বাইরে ভেজা রাস্তার নিবিদ্ধ। আকাশ বলার মতো কিছুই ছিল না। সে কি বলবে? সে একটা ছোটখাটো বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে চাকরি করে। মাস গেলে যে টাকা পায় তাদের ঢাকা শহরে নিজের চলার মতো হয়ে যায়, এতটুকুই। ভবিষ্যৎ নিয়ে তার বিশাল কোনো পরিকল্পনা নেই। যা আছে তা শুধু রিয়াকে ঘিরে, কিন্তু সেই কেন্দ্রবিন্দুটা আজ সরে যাচ্ছে। রিয়া, আমি সব ঠিক করে নেব, শুধু আর একটু সময় দাও আমাকে, দুর্বলভাবে প্রতিবাদ করেছিল আকাশ। রিয়া একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। এই কথাটা আমি গত 1 বছর ধরে শুনছি আকাশ। সবসময় সবকিছুতেই হয় না, আমাদের বাস্তবতাকে মেনে নিতে হবে। এরপর আর কোনো কথা বাড়েনি। রিয়া উঠে দাঁড়িয়েছিল, শেষবারের মতো আকাশের দিকে তাকিয়েছিল। সে দৃষ্টিতে ঘৃণা ছিল না, ছিল একরাশ করুণতা আর অসহায়তা। সেই দৃষ্টিটা আকাশের বুকে ছুরির মতো বিঁধেছিল। দরজা খোলার শব্দ, তারপর রিয়ার বেরিয়ে যাওয়ার পায়ের শব্দ, সবশেষে নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা আকাশকে গ্রাস করে নিয়েছিল। পরের কয়েকটা সপ্তাহ ছিল বিভীষিকার মতো। আকাশের দিন আর রাতের কোনো পার্থক্য ছিল না। অফিসের কাজে মন বসে না, এক ডিজাইনে বরাবরের মতোই ভুল হচ্ছে। আর বসের বকুনি আজকাল তার গায়ে লাগে না। বাসায় ফিরে ঘরের কোণে অন্ধকারে বসে থাকে রীতিমতো ঘন্টার পর ঘন্টা। দেয়ালে রিয়ার সাথে তোলা ছবি যেন তাকে জোর করে। একটা সময় সে ছবিটা দেখলে তার মন ভালো হয়ে যেত। এখন সে দেখলে বুকের ভিতরটা যেন পুড়ে যায়। সেই রিয়াকে বারবার ফোন করত। প্রথম রিয়া ধরতো, শান্তভাবে বোঝানোর চেষ্টা করত। তারপর ফোনটা ধরা বন্ধ করে দিল, হোয়াটসঅ্যাপ ব্লক করে দিল, ফেসবুক মেসেঞ্জারও ব্লক করে দিল। এবং আকাশ তার বন্ধুদের দিয়েও কথা বলানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। রিয়া তার সিদ্ধান্তে একদম অটল। একদিন রাতে আকাশ তার বন্ধুর সাথে কথা বলছিল। কান্নায় তার গলা যেন বুঝে আসছিল। আমি ওকে ছাড়া 5 গুণ হারে দোস্ত, আমি তো মরে যাব। বন্ধু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল। আরে ধুর, এই বলিস এসব, সময় সময় সব ঠিক হয়ে যাবে, দেখবি কয়েক মাস পর সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আকাশের কাছে এই সান্ত্বনাগুলো অর্থহীন মনে হয়েছিল। তার মনে হচ্ছিল তার ভেতরে কেউ যেন খুবলে নিচ্ছে সবকিছু। ভালোবাসা যখন তীব্র হয় তখন তার প্রত্যাখ্যান ততটা বিদ্ধ
সাহসী হয়ে ওঠে। আকাশের ক্ষেত্রেও তাই হয়েছিল। তার ভালোবাসাটা ধীরে ধীরে অসুস্থ বা আসক্তিতে পরিণত হয়েছিল। সে রিয়ার ফেসবুক প্রোফাইলে স্ট্রোক করত, তার পুরনো চ্যাটগুলো বারবার পড়তো। রিয়ার হাসি মুখের নতুন কোনো ছবি দেখলে তার বুকের ভেতরটা জ্বলে যেত। কিভাবে এত খুশি থাকতে পারে আমাকে ছাড়া? এই প্রশ্নটাই তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। এই মানসিক যন্ত্রণার মধ্যে একদিন অফিসে এক সহকর্মীর মুখে এক অদ্ভুত কথা শুনল। সহকর্মী তার আত্মীয়ের পারিবারিক সমস্যা নিয়ে কথা বলছিল এবং কিভাবে এক কবিরাজ সেই সমস্যার সমাধান করেছে তার রসালো বর্ণনা দিচ্ছিল। আরে এমন কাজ করছে না, আমার সে মামাতো বোনের স্বামী তো তাকে ছেড়ে চলে গিয়েছিল, পরে জামালপুরের এক বাবার কাছ থেকে কি সব গুনে আনলো। 1 মাসের মধ্যে স্বামী একেবারে পাগলের মতো ফিরে এলো, এখন বউ বলতে অজ্ঞান। আকাশ সেদিন কান খাড়া করে কথাগুলো শুনছিল। সে নিজের বিজ্ঞান মনস্ক এসব ঝাড়ফুঁক তন্ত্র মন্ত্র এসবে তার বিশ্বাস নেই, কিন্তু ডেসপারেট মানুষ খড়কুটো পেলেও কিন্তু আঁকড়ে ধরে। তার ভেতর একটা ক্ষীণ কিন্তু ভয়ঙ্কর আশা জেগে উঠল। যদি কোনোভাবে রিয়াকে ফেরানো যায়, যদি কোনো অলৌকিক শক্তি তার অসম্ভবকে সম্ভব করে দেয়। সেদিন অফিস শেষ করে সে সহকর্মীর কাছে চলে গেল। অনেক ইতস্তত করে লজ্জা আর সংকোচ নিয়ে সে জিজ্ঞেস করলো, ভাই, যে বাবার কথা বলেছিল তার ঠিকানা বা ফোন নম্বর কি পাওয়া যাবে? সহকর্মীটি অবাক হয়ে তার দিকে তাকালো। কেন ভাই, আপনার আবার কি সমস্যা? আকাশ এড়িয়ে গেল। না, এমনি এক পরিচিত লোকের জন্য বলছি আর কি। ঠিকানাটা পেতে খুব একটা বেশি বেগ পেতে হলো না। জামালপুরের এক প্রত্যন্ত গ্রামের ঠিকানা, নাম করিম বক্স। নামের নিচে লেখা সকল প্রকার বশীকরণ বান বা কালো জাদু টোনা করা হয়। শব্দগুলো পরেই আকাশের গা ছমছম করে উঠল, কিন্তু তার ভেতরকার যন্ত্রণা সে ভয়কে ঝাঁপিয়ে গেল। সে সিদ্ধান্ত নিল সে যাবেই যাবে, শেষ চেষ্টাটা করে দেখতে দোষ কিসে। 2 দিন পর এক শুক্রবারে সকালে আকাশ জামালপুরের বাসে চেপে বসলো। তার ব্যাগে জামা কাপড়ের সাথে সযত্নে রাখা আছে রিয়ার একটা পুরনো ওড়না। সেটা সে ভুল করে ফেলে দিয়েছিল, আর তাদের একসাথে তোলা একটা ছবি। বাস যখন শহর ছেড়ে গ্রামের দিকে এগোতে লাগলো, আকাশের ভেতরটা কেমন যেন করতে লাগলো। সে কি ঠিক কাজ করছে? একটা শিক্ষিত ছেলে হয়ে এসব কি করতে যাচ্ছে? কিন্তু পরক্ষণে রিয়ার মুখটা মনে পড়তেই তার সমস্ত দ্বিধা দূর হয়ে গেল। যেভাবে হোক রিয়াকে তার চাই। জামালপুর শহর থেকে সেই গ্রামে পৌঁছাতে আরো প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগলো। একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে টেম্পোতে করে সে যখন গন্তব্যে পৌঁছালো তখন বিকেল গড়িয়ে গেছে। গ্রামটা বেশ নির্জন, চারিদিকে সবুজ ধান ক্ষেত আর বাঁশঝাড়। বাতাসের সাথে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ। করিম বংশের বাড়িটা গ্রামের একেবারে শেষ মাথায়, একটা মরা নদীর ধারে, এবং টিনের চালওয়ালা একটা মাটির ঘর। চারপাশে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে গা ছমছমায় পরিবেশ। আকাশ যখন বাড়ির উঠোনে পা রাখলো, ভেতর থেকে একজন শীর্ণকায় বয়স্ক লোক বেরিয়ে এলো। পরনে লুঙ্গি আর ফতুয়া, মাথায় টুপি, চোখ দুটো অদ্ভুত রকমের তীক্ষ্ণ আর উজ্জ্বল। দেখলেই বোঝা যায় সাধারণ কোনো মানুষ নয়। তিনি কর্কশ কণ্ঠে বললেন, এই যাই। আকাশ ঢোক গিলল আর বলল, আমি করিম বংশের সাথে দেখা করতে এসেছিলাম। লোকটা আপাতমস্তক জরিপ করলো। আমি করিম বস, এই দরকার? ভেতরে এসে বলো। ঘরের ভেতরটা আরো বেশি অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। মাটির দেয়ালে নানা রকম চিহ্ন আঁকা। বাতাসে ধূপ আরো অনেক অজানা জিনিসের তীব্র গন্ধ যেন মম করছে। এক কোণে একটা মাটির চুলায় কি যেন একটা ফুটছে, সেখানে একটা ভ্যাপসা গন্ধ আসছে। ঘরের মাঝে একটা খেজুর পাতার পাটি বিছানো আছে। করিম বক্স তাকে সেখানে বসতে বলে ইশারা করলো। আকাশ বসলো। তার বুক ধরফর করছে, ভয় আর উত্তেজনায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। করিম বোস যখন তার সামনে বসে শান্ত গলায় বলল, শহরের ছেলে, ভালোবাসা মানুষ ছেড়ে গেছে, তাকে ফিরিয়ে আনতে যাও, ঠিক বলেছি? আকাশ চমকে উঠল। লোকটা কিভাবে জানলো? সে শুধু মাথা নাড়ল। করিম বস হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। প্রতিদিনই তোমার মতো 2-1 আসে, সবারই এক যন্ত্রণা। তা মেয়েটার নাম কি? রিয়া। ছবি এনেছো? আকাশ কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে ছবিটা বার করে করিম বস ছবিটার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, বেটার বোন খুব শক্ত, সাধারণ কাজ হবে না, কঠিন চালান দিতে হবে। কঠিন চালান মানে? আকাশ না বুঝে প্রশ্ন করলো। মানে হলো এমন ভাবে বেঁধে দেওয়া হবে যে তোমাকে ছাড়া আর কিছুই বুঝবে না। তোমার কাছে আসার জন্য ছটফট করবে, খাওয়া ঘুম আর হারাম হয়ে যাবে। যেখানে থাকুক তোমার কাছে ছুটেই আসবে।
কথাগুলো শুনে আকাশের এদিক থেকে রীতিমতো আনন্দ হলো, তেমনি বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। সে রিয়াকে ভালোবাসে, তাকে কষ্ট দিতে চায় না, কিন্তু তাকে ছাড়া বাঁচার কষ্ট আরো বেশি। এর জন্য কি করতে হবে আমায়? করিম বক্স তার দিকে তাকালো। সেই তীক্ষ্ণ দৃষ্টি যেন আকাশের ভেতরটা পড়ে ফেলেছে। যা করতে হবে তা সহজ নয়। প্রথমত খরচ আছে, আর দ্বিতীয়ত কিছু নিয়ম মানতে হবে। যা বলবো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সামান্য ভুল হলে সবকিছু কিন্তু উল্টা হয়ে যাবে। তখন কিন্তু আমি তোমার কিছুই করতে পারবো না, এবং আমাকেও তুমি দোষ দিতে পারবে না। আকাশ বড়িয়া হয়ে বলল, আমি সব করতে রাজি আছি, আপনি শুধু বলুন কি করতে হবে। করিম বক্স কিছু ভয়ঙ্কর জিনিসের কথা বলল। রিয়ার ব্যবহৃত কাপড়, তার মাথার চুল, আর যে পথে হাঁটে সেই পথের ধুলো, এসব লাগবে। আকাশ আগে রিয়ার ওড়নাটা এনেছিল। চুল সে কোথায় পাবে ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল একবার রিয়ার একটা হেয়ার ব্রাশ তার বাসায় রয়ে গিয়েছিল, সেটা আর ফেলেনি। করিম বক্স আকাশের আনা সে ওড়নাটা হাতে নিল, চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করে পড়ল। তারপর চোখ খুলে বলল, এই ওড়না, এই বেড, চুল, আর অমাবস্যার রাতে তোমার নিজের শরীর থেকে 3 ফোঁটা রক্ত লাগবে। আমি একটা পুতুল বানিয়ে দিব, সেই পুতুলের ভিতরে জিনিসগুলো রেখে অমাবস্যার রাতে আমি চালান করব। তোমাকে শুধু একটাই কাজ করতে হবে। কি কাজ? অমাবস্যার দিন ঠিক 12টায় বাড়ির ছাদে বা কোনো খোলা জায়গায় গিয়ে উত্তর দিকে বুক করে দাঁড়াবে। আমি যে মন্ত্রটা শিখিয়ে দিব না, সেটা 100 বার পড়বে। পড়ার সময় তোমার মনের ভেতরে শুধু বের মুখটা ভাসবে, আর কিচ্ছু না। কাজ শেষ হলে সোজা ঘরে চলে আসবে, পেছন ফিরে তাকাবে না, কারোর সাথে কথা বলবে না। পরদিন সকাল পর্যন্ত কথা বলার পারণ, কেমন? পারবে তো? আকাশের শির দাঁড়াতে রীতিমতো একটা শীতল স্রোত বয়ে গেল। এসব সে শুধুমাত্র সিনেমাতে দেখেছে, আর এখন সে নিজে এক ভয়ঙ্কর খেলার অংশ হতে চলেছে। সে মাথা নাড়ল আর বলল, হ্যাঁ পারবো। করিম বক্স একটা ভয়ঙ্কর বড় অঙ্কের টাকা চাইল। আকাশ তার জমানো টাকা প্রায় পুরোটাই তার হাতে তুলে দিল। টাকাটা তার হাতে নিয়ে করিম বক্সের চোখ এক অদ্ভুত লোভের ঝিলিক দেওয়া শুরু করলো। সে আকাশের হাতে ছোট্ট পুঁটিটা ধরিয়ে দিল। এর মধ্যে কিছু শিকড় আর হাড়ের গুঁড়ো আছে। কাল অমাবস্যা, কাল রাতে বাড়ি ফিরে যাবে, ঠিক আছে? কাল রাতে যা যা বললাম ঠিক মতো কাজ করবে, বাকিটা এইখান থেকে সামলে নেব আমি। 7 দিনের মধ্যে ফল পাবে। আকাশ পুঁটিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তার শরীর কাঁপছে। ঘর থেকে বেরিয়ে আসার সময় তার মনে হলো যেন এক নরকের দরজা দিয়ে প্রবেশ করে আবারও বেরিয়ে এলো। ফেরার পথে তার বারবার মনে হচ্ছিল সে কি ভয়ঙ্কর ভুলই না করে ফেললো। এই পথ ধরে ফিরে আসা কি আদৌ সম্ভব? কিন্তু রিয়াকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তার সমস্ত ভয়, সমস্ত অনুশোচনাকে আবারও চেপে ধরল। পরদিন অমাবস্যার রাত। আকাশ সারাটা দিন চরম উদ্বেগের মধ্যে কাটিয়েছে। সন্ধ্যায় সে তার পুরনো জিনিসপত্রগুলো বাক্স থেকে রিয়ার সেই হেয়ার ব্রাশটা খুঁজে বের করলো। তাতে এখনো কয়েকটা লম্বা চুল আটকে আছে। চুলগুলো ছাড়িয়ে নেওয়ার সময় তার খাত রীতিমতো কাঁপছিল। একটা ছোট্ট কাচের শিশিতে সে চুলগুলো ভরল। রাত গভীর হওয়ার সাথে সাথে আকাশের ভয় বাড়তে লাগলো। চারদিকে নিস্তব্ধতা, ঘড়ির কাঁটা যেন আর একটু এগুচ্ছে না। ঠিক 12:15 সে ছাদে উঠে পড়ল। চারদিকে ঘুট ঘুটে অন্ধকার। আকাশে চাঁদ নেই, শুধু কয়েকটা তারা টিম টিম করছে, আর আকাশের শব্দটা কেমন যেন ভৌতিক শোনাচ্ছে। আকাশ কাঁপা কাঁপা হাতে করিম বক্সের দেয়া সে বংশ লেখা কাগজটা বার করলেন। একটা নতুন ব্লেড দিয়ে নিজের আঙ্গুলের জায়গায় সামান্য কেটে 3 ফোঁটা রক্ত শিশির মধ্যে থাকা চুলের উপরে ফেলল। কাজটা করার সময় তার গা গুড়িয়ে উঠল। ঠিক রাত 12টায় সে উত্তর দিক করে মুখ করে দাঁড়ালো এবং চোখ বন্ধ করে রিয়ার মুখটা কল্পনা করার চেষ্টা করলো। তারপর বিড়বিড় করে মন্ত্র পড়া শুরু করলো। মন্ত্রটা অদ্ভুত এবং দুর্বোধ্য এক মন্ত্র। পড়ার সময় তার মনে হচ্ছিল এই শব্দগুলো যেন তার নয়, অন্য কেউ তার মুখ দিয়ে কথাগুলো বলাচ্ছে। চারপাশের বাতাস যেন ভারী হয়ে আসছে। তার মনে হতে লাগলো অন্ধকারের মধ্যে অদৃশ্য কেউ যেন তাকে দেখছে। তার ঘাড়ে শীতল নিঃশ্বাসের মতো একটা অনুভূতি হলো। 101 মন্ত্র পড়া শেষ হলে সে দ্রুত ঘুরে নিচে নামতে শুরু করলো। করিম বংশের কথা মতো সে একবারও পেছনে তাকালো না। নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু তার চোখে যেন ঘুম ছিল না। সারা রাত তার কানে কেউ যেন ফিসফিস করে কথা বলছিল। একবার তার মনে হলো যেন রিয়ার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু পরক্ষণে ভাবলো
এইটা তার মনের ভুল। পরের কয়েকটা দিন আকাশ চরম উত্তেজনায় কাটালো। সে অপেক্ষা করতে লাগলো। করিম বক্স বলেছিল 7 দিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে। প্রথম 3 থেকে 4 দিন কিছুই ঘটল না। আকাশের মনে হতাশা জমতে শুরু করলো এবং সে কি প্রতারিত হচ্ছে এমনটা ভাবলো। এতগুলো টাকা কি জলে গেল? কিন্তু 6ষ্ঠ দিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। রাত তখন প্রায় 2টো। আকাশের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অচেনা এক নাম্বার থেকে ফোন করা হলো। ফোনটা ধরতে অপাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে উঠল, রিয়ার কণ্ঠ। কিন্তু কণ্ঠটা কেমন যেন ভাঙা, দুর্বল আর চাঞ্চি। আকাশের বুকের ভেতরটা ধক করে উঠল। এতদিন পর রিয়ার ফোন। সে যেন হতভম্ব হয়ে বলল, রিয়া, তুমি কেমন আছো? ওপাশ থেকে কোনো জবাব এলো না, শুধু একটা চাপা কান্নার মতো শব্দ শোনা গেল। রিয়া, কি হয়েছে? কথা কেন বলছো না? আকাশ যেন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো। আমার না ভালো লাগছে না আকাশ। রিয়া খুব আস্তে আস্তে বলল, আমার দম বন্ধ হয়ে আসছে, সারাক্ষণ তোমার কথা মনে পড়ছে, আমি তোমার কাছে আসতে চাই। আকাশের মনে হলো সে সপ্তম স্বর্গে আছে। কাজ হয়েছে, করিম বসের জাদু কাজ করছে। সে উত্তেজনায় চেঁচিয়ে বলল, চলে এসো রিয়া, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু আমি পারছি না, রিয়া বলল। তার কণ্ঠটা যেন অসহায় শোনালো। কি একটা শক্তি আমাকে তোমার দিকে টানছে, কিন্তু ভেতরটা বাধা দিচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে আকাশ, খুব কষ্ট। এরপরে ফোনটা কেটে গেল। আকাশের উল্লাসটা মুহূর্তের মধ্যে অস্বস্তিতে পরিণত হলো। রিয়ার কণ্ঠের যন্ত্রণা তার কাছে রীতিমতো বাঁচতে লাগলো। আমার খুব কষ্ট হচ্ছে, এই কথাটা তার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। সে কি এটাই চেয়েছিল? রিয়া কি কষ্ট দিয়ে নিজের কাছে ফিরিয়ে আনা? পরদিন সকালে আকাশ খবর পেল রিয়ার এক বান্ধবীর মাধ্যমে রিয়া নাকি হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছে। সারাদিন বিড়বিড় করে কিসব যেন বলছে, কারোর সাথে কথা বলে না, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করছে না, আর মাঝে মাঝে নাকি ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু রিপোর্টে কিছুই ধরা পড়ছে না। ডাক্তারদের মতে সে হয়তো বা কোনো মানসিক শকের মধ্যে আছে। খবরটা শুনে আকাশের ভেতরটা হিম হয়ে গেল। সে বুঝতে পারলো এইটা কোনো সাধারণ অসুস্থতা নয়, এটা তারই করা এক ভয়ঙ্কর কাজের বিভৎস ফলাফল। সে রিয়াকে ফিরে পেতে চেয়েছিল, কিন্তু এটা কোন রিয়াকে ফিরে পাচ্ছে? এটা তো জীবন্ত লাশ। সেদিন বিকেলে আকাশ আবারও রিয়াকে ফোন করলো। রিয়া ফোনটা ধরলো। কেমন আছো এখন? আকাশ নরম গলায় জিজ্ঞেস করলো। আমাকে এখান থেকে নিয়ে যাও আকাশ। রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি এখানে থাকতে পারছি না, ওরা আমাকে আটকে রাখছে। আমার শুধু তোমার কাছে দিতে ইচ্ছে করছে, তোমার মুখটা সারাক্ষণ আমার চোখের সামনে ভাসছে। আমি আসবো রিয়া, আমি তোকে নিতে আসবো। আকাশ তাকে আশ্বস্ত করলো, কিন্তু ফোন রাখার পর মনটা খারাপ হয়ে গেল। সে বুঝতে পারলো এই বাঁধন স্বাভাবিক ভালোবাসার বাঁধন নয়, এটা অভিশপ্ত একটা বাঁধন, একটা কালো জাদুর শিকল যা দিয়ে সে রিয়াকে বেঁধেছে। কিন্তু এই শিকল অন্য প্রান্তটা তার হাতে। সে তখনও পুরোপুরি বোঝেনি। সে ভেবেছিল সে শিকারী আর রিয়া তার শিকার, কিন্তু বাস্তবতা ছিল আরো বিভৎস। এই খেলার শিকারী আর শিকার দুজনেই অদৃশ্য এক সুতোয় বাঁধা পড়েছিল, যার নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল না। কয়েকদিন পর এক গভীর রাতে আকাশ দরজায় কলিং বেল বেজে উঠল। এক রাতে কে আসতে পারে, এত রাতে কে আসতে পারে ভাবতে সে দরজাটা খুললো। দরজার বাইরে দাঁড়ানো মূর্তিটাকে দেখে তার রক্ত জমে গেল। রিয়া দাঁড়িয়ে আছে, একটা রাতের পোশাক, চুলগুলো এলোমেলো, চোখ দুটো কোঠরের ভেতর ঢুকে গেছে, দৃষ্টি শূন্য। সে ফ্যাকাশে মুখে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন বহুদূর থেকে সে এসেছে। রিয়া, তুমি এত রাতে? আকাশ যেন হতভম্ব হয়ে গেল। রিয়া কোনো কথা বলল না। সে টলতে টলতে ভেতরে ঢুকলো, সোজা আকাশের বেডরুমে গিয়ে বিছানায় বসে পড়ল। তার হাব ভাব চাঞ্চি, যেন কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। আকাশ তার পাশে গিয়ে বসলো আর বলল, রিয়া, তুমি ঠিক আছো তো? বাসা থেকে কিভাবে এলে? রিয়া তার দিকে তাকালো। সে চোখে কোনো অনুভূতি নেই। সে আস্তে আস্তে বলল, তোমার কাছে না এসে থাকতে পারলাম না, বুকের ভিতরটা পুড়ে যাচ্ছিল। এই কথা শোনার পর আকাশের মনের ভিতরে আনন্দ হলো না, তার বদলে একটা অজানা ভয় তাকে গ্রাস করলো। সে রিয়ার হাতটা ধরলো, বরফের মতো ঠান্ডা হাত। সেই রিয়া এটা নয়
যাকে সে ভালোবাসত। এই প্রাণ চঞ্চল হাসিমুখী মেয়েটা আজ ছায়া মূর্তিতে পরিণত হয়েছে, আর এর জন্য সে নিজেই দায়ী। সে রাতে সে রিয়াকে আকাশের বাসাতেই রেখে দিল, কিন্তু তাদের মধ্যে কোনো স্বাভাবিক সম্পর্ক ছিল না। রিয়া সারাদিন চুপচাপ বসে থাকতো, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আকাশে যা খেত কোনো কথা না বলে খেয়ে নিত। রাতে আকাশের পাশে শুয়ে থাকতো, কিন্তু একটা পাথরের মূর্তির মতো। তার শরীরটা যেন আকাশের কাছে ছিল, কিন্তু আত্মাটা যেন হারিয়ে গেছে অন্য কোথাও। আকাশের ভেতরটা অনুশোচনায় যেন দগ্ধ হতে শুরু করলো। সে যা চেয়েছিল তা পায়নি। যে ভালোবাসা চেয়েছিল সে পেয়েছে নিষ্প্রাণ এক শরীর। সে সঙ্গ চেয়েছিল পেয়েছে এক ভয়ঙ্কর নীরবতা। সে ধীরে ধীরে বুঝতে পারলো কালজাদুর জগৎটা কতটা অন্ধকারচ্ছন্ন। এখানে যা চাওয়া যায় তা পাওয়া যায় ঠিকই, কিন্তু এক বিকৃত রূপে। এদিকে রিয়ার পরিবার তাকে হন্য হয়ে খুঁজতে লাগলো। তাকে পুলিশে খবর দিয়েছিল, পুলিশ ভয় পাচ্ছিল, কিন্তু রিয়াকে ফের পাওয়ার কথাও ভাবতে পারছিল না। এই অভিশপ্ত বাঁধন থেকে বের হতে তারা পারছিল না। ধীরে ধীরে আকাশের নিজের মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। সে ঠিকঠাক মতো ঘুমাতে পারতো না, প্রায় দুঃস্বপ্ন দেখতো। স্বপ্ন সে দেখতো একটা কালো ছায়া রিয়ার বুকের উপরে বসে জীবনে শক্তি শুষে নিচ্ছে, আর সেই ছায়াটা তার নিজেরই ছায়া। ঘুম ভাঙার পর সে সারাদিন রীতিমতো ঘেমে যেত। তার মেজাজ খিটখিট হয়ে যেত। অফিসের কাজে চরম পরিমাণে ভুল হতে লাগলো, যার ফলে মাসখানেকের মাথায় তার চাকরিটা চলে গেল। আকাশ আর রিয়া দুজনেই যেন এক নরকের বাসিন্দা হয়ে উঠল। তাদের অ্যাপার্টমেন্টটা কবরের মতো মনে হতে লাগলো। দিনের বেলাতেও ঘরের ভেতরে আলো জ্বলতো, কিন্তু অন্ধকার যেন কাটতো না। একটা সময় আকাশ রিয়াকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না। এখন রিয়ার নিষ্প্রাণ উপস্থিতি তাকে ভয় ধরাতে শুরু করলো। তার মনে হতে লাগলো সে একটা লাশের সঙ্গে বসবাস করছে। একদিন রাতে আকাশ আর সহ্য করতে পারলো না। সে রিয়ার কাঁধ ধরে ঝাঁকিয়ে চিৎকার করে উঠল, কথা বলো রিয়া, কিছু তো একটা বলো, এইভাবে কেন চুপ করে আছো? আমি তোমার ভালোবাসা চেয়েছিলাম, তোমার লাশ নয়। রিয়া তার দিকে একেবারে অদ্ভুত ভাবে মুখ ফিরালো। তার চোখে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। সে ফিসফিস করে বলল, আমাকে মুক্ত করে দাও আকাশ, আমার খুব কষ্ট হচ্ছে, এই বাঁধন আমাকে মেরে ফেলছে। রিয়ার এই কথাটাই আকাশকে নাড়িয়ে দিল। সে বুঝতে পারলো এই শুধু রিয়াকে নয়, নিজেকেও ধ্বংস করে ফেলেছে। এই অভিশপ্ত বাঁধন যেভাবে হোক ছিঁড়তেই হবে। সে সিদ্ধান্ত নিল সে আবারও সে করিম বর্ষের কাছে যাবে, যাকে দিয়ে এই কালো জাদুটা কাটাতে হবে। কিন্তু তার মনের ভেতরে গভীর ভয়ও ছিল। যে লোক এই ভয়ঙ্কর বাঁধন তৈরি করতে পারে, সে কি এত সহজে এটা খুলতে রাজি হবে? যদি রাজি না হয় তাহলে কি হবে? এই প্রশ্নগুলো তার উত্তর আকাশের জানা ছিল না। সে শুধু জানতো তাকে যেতেই হবে, এর শেষ দেখতেই হবে। আকাশ আর দেরি করলো না। পরদিন সকালে বিধ্বস্ত অবস্থায় রিয়ার জন্য খাবার নিয়ে ভিতরে ঢুকলো। সে দেখলো রিয়া বিছানার একটা কোণে জড়সড় হয়ে বসে আছে। তার দৃষ্টি ঘরের দরজার দিকে নিবদ্ধ, কিন্তু সেই দৃষ্টিতে কোনো চেনা ভাব নেই। আছে শুধু অপার শূন্যতার ভয়। আকাশকে দেখেও তার কোনো প্রতিক্রিয়া দেখালো না। রিয়া, কিছু খাবে? আকাশ প্লেটটা তার সামনে ধরল। রিয়া চমকে এমন ভাবে পিছিয়ে গেল যেন সে সাপ দেখেছে। ফিস করে বলল, না না, খাবো না, ওতে বিষ মিশানো আছে, ও আমাকে মেরে ফেলতে চায়। কে কে তোমাকে মেরে ফেলতে চায় রিয়া? আকাশ আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো। রিয়া আঙ্গুল তুলে ঘরের অন্ধকার কোণটায় দেখালো। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, হাসছে, সারা রাত আমার দিকে তাকিয়েছিল। আকাশ সেদিকে তাকালো, ফাঁকা দেয়াল ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু রিয়ার চোখে যে তীব্র ভয় তা মিথ্যে হতে পারে না। আকাশ বুঝতে পারলো কালজাদুর প্রভাব শুধু রিয়াকে টানছে না, এটা রিয়ার মানসিক জগৎটাকেও ধ্বংস করে দিচ্ছে। যে অদৃশ্য শক্তিটাকে ডেকে এনেছে সেটা এখন রিয়ার মনকে খেলার সামগ্রী বানিয়েছে। এই দৃশ্য আকাশের মন থেকে শেষ দ্বিধাদ্বন্দ্ব রীতিমতো বুঝে দিল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাইল না। রিয়ার ঘরে তালাবদ্ধ করে পাছে সে বাইরে বেরিয়ে যায় বা নিজের কোনো ক্ষতি করে ফেলে। আকাশ ছুটল জামালপুরের দিকে। এবারে যাত্রা
যাত্রাটা প্রথমবারের মতো ছিল না। সেদিন তার মনে ছিল মরিয়া আশা, আর আজ তার শুধু তীব্র ভয় আর আত্মগ্লানি। বাসের জানালার বাইরে সরে যাওয়া দৃশ্যগুলো তার কাছে অর্থহীন মনে হচ্ছিল। তার চোখের সামনে শুধু ভাসছিল রিয়ার সেই শূন্য আতঙ্কিত মুখ। করিম বংশের বাড়িতে যখন সে পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা। দিনের শেষ আলোয় বাড়িটাকে আগের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল। উঠানে পা রাখতে করিম বংশ বেরিয়ে এলো, যেন সে আকাশে আসার জন্যই অপেক্ষা করছিল। তার মুখে সে একই রকম ক্রূর হাসি। কি গো শহরে বাবু, আবার এলে যে, স্বাদ মিটে গেছে বুঝি? লোকটার গলায় ছিল তীব্র বিদ্রুপ। আকাশ প্রায় তার পায়ে লুটিয়ে যাওয়ার মতো অবস্থা হল। বাবা, আমার ভুল হয়ে গেছে, আপনি এটা ফিরিয়ে নিন। রিয়াকে আগের মতো করে দিন, সে মারা যাচ্ছে, আমার চোখের সামনে ধীরে ধীরে মারা যাচ্ছে। করিম বংশ অট্ট হাসতে ফেটে উঠল। সে হাসি শুনে গায়ের লোম দাঁড়িয়ে গেল। ফেরত নেব? আরে বোকা ছেলে, যে চালান একবার হয়ে গেছে তা কি চাইলে ফেরানো যায়? সুতা দিয়ে বাঁধন সহজ, কিন্তু রক্ত দিয়ে বাঁধা গিট খোলা অত সহজ নয়। তাহলে কি কোনো উপায় নেই? আকাশের কণ্ঠ কান্নায় রীতিমতো ভেঙে পড়ল। যা টাকা লাগে আমি সব দেব, আমার সব নিয়ে নিন, শুধু ওকে বাঁচান। করিম বংশের লোভী চোখ দুটো চকচক করে উঠল। উপায় একটা আছে, তবে পথটা আরো কঠিন, ভয়ঙ্কর। চালানটা ফিরিয়ে আনা যাবে না, এটাকে কাটতে হবে, ছিন্ন করতে হবে। কিন্তু কিভাবে? করিম বংশ আকাশের চোখের দিকে সরাসরি তাকালো। যে পুতুলটা দিয়ে ওকে বাঁধা হয়েছে সেই পুতুলটাকে নষ্ট করতে হবে, কিন্তু এমনি এমনি নষ্ট করলে হবে না। অমাবস্যার রাতে শ্মশানের মাটি, চিতার ছায়া আর একটা গর্ভবতী কালো বিড়ালের রক্ত দিয়ে পুতুলটাকে শেষ করতে হবে। আমি এখান থেকে উল্টো চালান করব, তাতে বাঁধনটা কেটে যাবে। কথাগুলো শুনে আকাশের বমি চলে এলো। এতে কি রিয়া ঠিক হবে তো? করিম বংশের কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শীতল গলায় বলল, বাঁধন ছিঁড়বে, তবে দুদিকে কিন্তু ঝটকা লাগবে। তোমার ভালোবাসা মানুষটা হয়তো বেঁচে যাবে, কিন্তু তার ভেতরে আমিটা মরে যেতে পারে। আত্মাটা এমন ভাবে ছিঁড়ে যাবে সে হয়তো বা কোনোদিনই আর স্বাভাবিক হবে না। স্মৃতি হারিয়ে যেতে পারে, পাগল হয়ে যেতে পারে, জীবন্ত লাশ বাকিরা জীবন কাটিয়ে দিতে পারে। আর একটা ধাক্কা কিন্তু তোমারও উপরে লাগবে, কারণ বাঁধনটা তোমার রক্ত দিয়ে তৈরি। আকাশের পায়ের তলার মাটি সরে গেল। সে এক বিভীষিকা থেকে বাঁচতে গিয়ে আরেক ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু তার আর কোনো উপায় যে ছিল না। রিয়ার এত কষ্ট ভরা বুকটা তাকে কোনোভাবেই বাঁচাতে উদ্ভূত করলো। আমি রাজি আছি। করিম বংশ আরো এক গাদা টাকা দাবি করলো। আকাশ তার শেষ সম্বলটুকু, এমনকি ল্যাপটপ বেচে দেওয়ার মতো কথা দিল। করিম বংশ তাকে একটা নতুন পুটলি দিল, যাতে ছিল আরো ভয়ঙ্কর সব জিনিস, আর শিখিয়ে দিল এক নতুন, আরো জটিল আর বিভৎস মন্ত্র। কাজটা করতে হবে পরের অমাবস্যায়, ঠিক মধ্যরাতে, কোনো 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে। আকাশ যখন ফিরে এলো তার মনে হচ্ছিল সে নিজের আত্মার সওদা করেছে। সে ঢাকায় ফিরে এক রাশ আতঙ্ক নিয়ে। অমাবস্যা আসতে তখনও 5 দিন বাকি ছিল। এই 5টা দিন আকাশের জীবনের সবচাইতে ভয়ঙ্কর সময় ছিল। রিয়ার অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো। সে এখন তার আকাশকেও চিনতে পারছিল না। সারাক্ষণ বিড়বিড় করে কথা বলতো, দেয়ালের লোক দিয়ে আঁচড় কাটত, অদ্ভুত সব চিহ্ন আঁকত। মাঝে মাঝে গভীর রাতে তীব্র চিৎকার করে উঠল, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমার মাংস ছিঁড়ে খাস না, রক্ত খাবো না আমি। আকাশ রীতিমতো ভয় যন্ত্রণায় কুঁকড়ে যেত। সে বুঝতে পারত অদৃশ্য কোনো সত্তা এখন পুরোপুরি রিয়াকে গ্রাস করে ফেলছে। সে রিয়াকে খাওয়ানোর অনেক চেষ্টা করত, কিন্তু রিয়ার খাবার রীতিমতো ছুঁড়ে ফেলে দিল। তার শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, চোখ দুটো যেন ঠিকুর দিয়ে রীতিমতো বেরিয়ে আসতে চাইছে। এক রাতে আকাশ দেখলো রিয়া বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল নিজেই ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়ছে আর হাসছে। সে এক ভয়ঙ্কর হাসি, যা কোনো মানুষের হতেই পারে না। আকাশ তাকে আটকাতে গেলে রিয়া হিংস্রভাবে তাকে আঁচড় মেরে কামড়ে দিল। তার গায়ে যেন অসুরের শক্তি চলে এসেছে। আকাশ সেদিন প্রথম বুঝতে পারলো সে শুধু একটা মানুষকে নয়, নিজের জীবনকেও শেষ করে দিয়েছে। অবশেষে সেই অমাবস্যার রাতটা চলেই এলো। বাইরে তুমুল বৃষ্টি, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে মেঘের ভয়ঙ্কর গর্জন। আকাশ রিয়াকে একটা ঘরে কোনো মতে আটকে রেখে কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়লো। করিম বংশের নির্দেশ অনুযায়ী সে এক নির্জন 3 রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। চারদিকের কুকুরগুলো ভয় ডাকছিল না, শুধু বাতাসের শো শো শব্দ আর বৃষ্টির ঝমঝম আওয়াজ হচ্ছিল। পুতুলটাকে সে বাটি থেকে বের করেছিল। আগের দিনই সেটা হাতে নিতেই তার মনে হয়েছিল একটা মরা ইঁদুর ধরে আছে। মধ্যরাতে সে পুটলিটা থেকে
চিতার ছাই আর শ্মশানে মাটি বের করে পুতুলটার গায়ে মাখালো। তারপর একটা শিশি থেকে সে ভয়ঙ্কর জিনিসটা কালো বিড়ালের রক্ত আর পুতুলটার উপরে ঢেলে দিল। সাথে সাথে পুতুলটা যেন সামান্য কেঁপে উঠল। আকাশ চোখ বন্ধ করে সে উল্টা মন্ত্রটা পড়তে লাগলো। মন্ত্রের শব্দগুলো এতটাই বিভৎস ছিল যে নিজের জিহ্বা রীতিমতো ছড়িয়ে যাচ্ছিল। প্রতিটা শব্দ উচ্চারণের সাথে সাথে তার মনে হচ্ছিল তার শরীর থেকে কেউ শুষে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে তার অ্যাপার্টমেন্টে ঘটে গেল আরেকটা ভয়ঙ্কর ঘটনা। রিয়া যে ঘরটাতে বন্দি ছিল সেই ঘরের লাইটটা হঠাৎ করে দপদপ করে জ্বলে নিভে গেল। তারপর বিকট শব্দে ফেটে গেল। ঘরটা ঘুট ঘুটে অন্ধকারে ঢেকে গেল। রিয়ার ঘাটের উপরে বসেছিল। হঠাৎ করে তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার মনে হলো হাজার হাজার ধারালো ছুরি দিয়ে তার শরীরটা ছিঁড়ে ফেলছে। তার ভেতর থেকে কিছু একটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। সে মেঝেতে পড়ে গিয়ে ছটফট করতে লাগলো। তার মুখ দিয়ে গ্যাসলা বেরোতে শুরু করলো আর নখের আঁচড়ে দেয়ালের প্লাস্টারটা খসে পড়তে লাগলো। ওদিকে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আকাশেরও মনে হলো তার বুকের ভেতরটা কেউ যেন দুমড়ে মুচড়ে দিচ্ছে। একটা তীব্র যন্ত্রণা তার মস্তিষ্ক থেকে শুরু হয়ে আসা সারা শরীরে ছড়িয়ে পড়লো। তার মনে হলো তার হৃৎপিণ্ডটা ফেটে যাবে, কিন্তু সে মন্ত্র পড়া থামালো না। সে জানে থামা মানে সব শেষ। শেষ মন্ত্রটা উচ্চারণ করার সাথে সাথে তার হাতের পুতুলটা মাটিতে আছাড় মারল আর পাথরটা থেতলে দিল। পুতুলটা থেতলে যাওয়ার সাথে সাথে তীব্র এবং তীক্ষ্ণ অমানসিক আর্তনাদ যেন বাতাস ছিঁড়ে মিলিয়ে গেল। আকাশের মনে হলো তার কানের পর্দাটা ফেটে গেছে। সে নিজেই একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কতক্ষণ সে ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল তার মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন ভেতরের আলো ফুটছে এবং বৃষ্টিটা থেমে গেছে। আকাশ কোনো মতো শরীরটাকে টেনে হিঁচড়ে বাড়ির দিকে রওনা দিল। আর তার শরীরটা রীতিমতো ভাঙছে, কিন্তু একটাই চিন্তা, রিয়া কেমন আছে। দরজা খুলে বের হতে সে দৌড়ে গেল রিয়ার ঘরের দিকে। দরজাটা ভেতর থেকে ভাঙা। সে ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো। যা দেখলো তা দেখার জন্য প্রস্তুত ছিল না। ঘরের সবকিছুই লন্ডভন্ড, কিন্তু রিয়া শান্ত। সে মেঝেতে চিত হয়ে শুয়ে আছে। তার শরীরটা নিথর, কিন্তু শ্বাস চলছে ঠিকই। চোখ দুটো খোলা, কিন্তু তার চোখে কোনো দৃষ্টি নেই। একদম স্থির, পলকহীন। সে ছাদের দিকে তাকিয়ে আছে, যেন সেখানে অসীম শূন্যতা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। আকাশ ছুটে গিয়ে তার পাশে বসলো। রিয়া, আমার কথা শুনতে পাচ্ছ? রিয়ার কোনো জবাব দিল না। তার ঠোঁট নড়ল না, চোখের পলকও পড়ল না। আকাশ তার হাত ধরে ঝাঁকালো, তার ক্যাঁচলা গাড়ে পড়ল এবং এরপর আস্ত করে একটা ছড় মারল। কিন্তু রিয়ার মধ্যে কোনো প্রাণের লক্ষণ দেখা গেল না। শুধু বুকটা ওঠানামা করছে। বাঁধনটা কেটে গিয়েছিল, কালো জাদুটাও ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু করিম বংশের কথাই সত্য হলো, ঝটকাটা রিয়া সহ্য করতে পারেনি। তার আত্মাটা ছিঁড়ে গেছে। শরীরটা বেঁচে আছে, কিন্তু ভেতরের মানুষটা মারা গেছে চিরকালের জন্য। এর পরের ঘটনাগুলো খুব দ্রুত করলো। রিয়ার পরিবার খবর পেয়ে ছুটে এলো। তাদের আদরের মেয়ের এই অবস্থা দেখে কান্নায় আকাশ ভারী হয়ে উঠলো। তারা আকাশকে কিছুই বললো না, শুধু ঘৃণা আর করুণার দৃষ্টিতে দেখলো। রিয়াকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো। পরে আকাশের খবর পেয়েছিল তারা নাকি এক মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই। সে বাকিটা জীবন এভাবেই জীবন্ত লাশ হয়ে কাটিয়ে দেবে। রিয়া চলে যাওয়ার পর আকাশ একা হয়ে গেল। কিন্তু সে কি সত্যি একা ছিল নাকি অন্য কিছু ছিল? প্রথম কয়েকদিন কিছু হলো না, তারপর শুরু হলো আসল বিভীষিকা। আকাশের রাতে ঘুমাতে পারতো না। তার মনে হতো কি যেন তার ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে। সে প্রায় তার কানের কাছে ফিসফিস করে শুনতে পেত। মাঝে মাঝে আয়নায় তাকানোর সময় তার মনে হতো তার প্রতিবিম্বের পাশে একটা আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সেই ছায়ামূর্তিটা রিয়ার। সেদিন থেকে আকাশ কোনো দিন একা থাকতে পারেনি। যে রিয়াকে পাওয়ার জন্য পাগল ছিল, সেই রিয়া প্রেতাত্মা এখন নিত্য সঙ্গী। কিন্তু এই সেই ভালোবাসার রিয়া নয়, এক শূন্য দৃষ্টির রিয়া, যে তাকে রীতিমতো তাকিয়ে আছে, কিছুই বলে না। আকাশ যখন খেতে বসতো তার মনে হতো তার সামনে রিয়া বসে আছে, আর যখন ঘুমাতো তখন মনে হতো রিয়া তার পাশেই শুয়ে আছে, তার বরফ শীতল শরীর নিয়ে। আকাশের জীবনটা এক জীবন্ত নরকে পরিণত হলো। অনুশোচনা, ভয় আর একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। সে বদ্ধ উন্মাদ হয়ে গেল। রাস্তায় বেরিয়ে এসে চিৎকার করে মানুষের কাছে ক্ষমা চাইতো, বিড়বিড় করে বলতো, আমি ওকে মানিনি, আমি তো শুধু ভালোবেসেছিলাম। লোকেরা তাকে পাগল বলে দূরে সরে যেত। শেষবার যখন তাকে দেখা গিয়েছিল
সে শাহবাগের ফুটপাতে বসেছিল। তার শরীর জীর্ণ শীর্ণ, পরনে ছেঁড়া নোংরা কাপড়, দৃষ্টি শূন্য। সে মাটির উপর আঙ্গুল দিয়ে একটা নামই শুধু লিখছিল, রিয়া, রিয়া, রিয়া। কালো জাদু ঠিকই কাজ করেছিল। আকাশ আর রিয়া ভয়ঙ্কর এক বাঁধনে বাঁধাও পড়েছিল। একজন হাসপাতালের বিছানায় নিষ্প্রাণ শরীর নিয়ে, আরেকজন ফুটপাতের নিজের তৈরি করা নহকের বাসিন্দা হয়ে। তাদের ভালোবাসা বড়ে গিয়েছিল, কিন্তু অভিশপ্ত বাঁধনটা রয়ে গিয়েছিল চিরকালের জন্য। মৃত্যু হয়তোবা তাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে না। যশু ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। Oh my God. Oh my God, what a story. আমার নিজেরই কেমন যেন মানে স্তব্ধ হয়ে গেলাম। মানে সিরিয়াসলি, oh my God. এই জন্য বলে কালো জাদু থেকে দূরে থাকুন ভাই, ঠিক আছে? জিনিসটা ভালো না। সবাই বলে বাপরে বাপ, এটা যে এত ভয়ঙ্কর হবে স্টোরিটা। ও মাই গড, মারাত্মক ধরনের একটা স্টোরি ছিল। শিক্ষণীয় একটা ব্যাপার আছে ঘটনার ভিতরে, এবং খুবই ক্রিপি টাইপের একটা স্টোরি ছিল। মাই গুডনেস, দিস ইজ অ্যামেজিং একটা স্টোরি ছিল। ওয়াও, সত্যি মাথা নষ্ট একটা স্টোরি ছিল। ওয়াও ওয়াও ওয়াও, দিস ইজ ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি 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 মাচ। আসলে আমি বিশ্বাস করি আপনাদের সবার কাছে ঘটনা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো লাগলো। সো আমি কিন্তু আজকে একটাই এপিসোড নিয়ে এসেছি, মানে একটা স্টোরি নিয়ে এসেছি। সো আমি এখন চলে যাবো, অ্যান্ড ইনশাল্লাহ এরপরে আবারও কথা হবে আপনাদের সাথে আগামীকাল নতুন স্টোরি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।